নমস্কার, মোহনবাগান চ্যানেলের আরো একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আগের ভিডিওতে একজন সাবস্ক্রাইবার হয়েছে, তো সেই সাবস্ক্রাইবার বন্ধুর নাম আমি নতুন ইউটিউব করছি যেহেতু আমি এখনো তার নামটা জানতে পারিনি। তবে যেই হয়ে থাকো তাকে আমার পক্ষ থেকে বা আমার মোহনবাগান চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই প্রতিবেদনটাতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ রোকাকে নিয়ে। রোকা একজন জিনিয়াস। সে যদি কোচিং এ না এসে ফুটবল নিয়ে না ভেবে সে যদি পলিটিশিয়ান লাইনে যেত বা রাজনীতির লাইনে যেত তাহলে সব থেকে বেশি ভালো হতো। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, দেখুন, কাল থেকে একটা জিনিস খুব ইউটিউবে, তারপরে টুইটার এক্স হ্যান্ডেলে ঘোরাফেরা করছে যে রে স্পোর্টস তারা একটা জিনিস কভার করেছে যে মার্লো মার্কুয়েজ রোকা নাকি এই ট্রান্সফার মার্কেটে যে প্লেয়ারকে নিয়ে এখন সব থেকে বেশি আলোচনা চলছে সেই অভিষেক সিংকে তার জাতীয় দলের যখন স্কোয়াড ঘোষণা হয়েছিল, সেখানে যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে নাকি মার্লো মার্কুয়েজ রোকা অভিষেক সিংকে বলেছিল যে সে যেন মোহনবাগানে না যায়। এর পেছনে কারণ হিসেবে রোকা দেখিয়েছিল সেখানে তার গেম টাইম, কারণ সেখানে সুভাশিস আছে এবং তার কেরিয়ারকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে মোহনবাগান ছেড়ে সে যেন এফসি গোয়াতে জয়েন করে। তো অভিষেক সিং সেও কিন্তু ওখানে জিজ্ঞাসা করে যে সেখানেও তো উম, অনেকগুলো অপশন তার হাতে আছে, মানলা মার্কুয়েজ রোকার হাতে আছে, বাট মানলা মার্কুয়েজ রোকা তাকে আশ্বস্ত করে যে আমার হাতে যে সেকেন্ড চয়েস অপশন আছে তাকে আমি ছেড়ে দেব বা আমার ক্লাব ছেড়ে দেবে, তো তুমি সেখানে যদি জয়েন করো তাহলে তোমাকে অবশ্যই গেম টাইম দেওয়া হবে। তো মানলা মার্কুয়েজ রোকা তার যে মোহনবাগানের প্রতি একটা অ্যালার্জি, এটা আমরা প্রথম থেকেই দেখে এসেছি। যখন গুরপ্রীত সিং সান্ধুর রিপ্লেসমেন্ট হিসাবে জোরালোভাবে বিশাল কায়েদের নাম উঠে এসেছিল ন্যাশনাল টিমে, যখন তিনি প্রথম প্রথম দায়িত্ব নেন, তখনও কিন্তু মানলা মার্কুয়েজ রোকা একটা প্রেস কনফারেন্সে মানে ওপেনলি বলেছিল যে বিশাল কায়েদ কবে চান্স পাবে সেটা আমি জানি না, তবে বিশাল একজন ভালো গোলকিপার। তারপর আমরা কি দেখেছিলাম যে মানলা মার্কুয়েজ রোকা বারে বারেই তার গোয়া টিমের যে সমস্ত ফুটবলার তাদেরকে ন্যাশনাল টিমে যে একটা প্রায়োরিটি দেয়া, সেটা কিন্তু সে বরাবরই করে এসেছে। যেমন আমি বলে রাখি যে ভারতীয় দল যখন খেলে তখন আমরা কিন্তু ভারতীয় দলের খেলায় একটা জিনিস মানে সবসময় অভাব অনুভূত করে থাকি, সেটা হচ্ছে আমাদের অ্যাটাকিং মিডে বল সাপ্লাই। যেখানে সাহাল আব্দুল সামাদের মতো একটা অ্যাটাকিং প্লেয়ার থাকা সত্ত্বেও তাকে বারবার বসিয়ে রেখে আয়ুষ ছেত্রীকে সে খেলিয়ে যায়। তো এখান থেকে বোঝা যায় যে তিনি কিছু কিছু নিজের পছন্দের প্লেয়ার আছে যেগুলো তার হয়তো তার যে ক্লাব কেরিয়ার বা ক্লাবের যে কি বলবো নিজস্ব ক্লাবের যে সমস্ত প্লেয়ার তাদেরকে তিনি প্রায়োরিটি দিয়ে থাকেন, অথচ যাদেরকে দরকার হয়, অ্যাকচুয়ালি যাদেরকে টিমে দরকার তাদেরকে সে সে কিন্তু কোনো রকম ভাবেই সুযোগ দিতে চায় না। তো ওখান থেকেই একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে মানলা মার্কুয়েজ রোকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। কারণ দেখুন, আগের বছর যখন আইএসএল মোহনবাগান লিগ সিল জিতলো তখন মোহনবাগানের সঙ্গে একমাত্র সেয়ানা সেয়ানা টক্কর দেওয়ার মতো এফসি গোয়া ছিল। তো এফসি গোয়া হয়তো শেষ ল্যাপে যে মোহনবাগানের সঙ্গে আর পেরে ওঠেনি, যেখান থেকে পয়েন্টের ডিফারেন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় অনেকটাই, যার ফলে কিন্তু এফসি গোয়ার আর শিল্ড জেতা হয়নি। ঠিক আছে। আর মানলা মার্কুয়েজ যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ফাঁকা মাঠ ছেড়ে দেবে এটা কিন্তু নয়। তো মানলা মার্কুয়েজ রোকা সে যখন একটা ন্যাশনাল টিমের কোচ, তখন সে কিভাবে পারে একজন কোচ হয়ে একজন প্লেয়ারকে কোনো পার্টিকুলার ক্লাবে যেতে মানা করতে এবং কোনো একটা পার্টিকুলার ক্লাব যেখানে সে কোচিং করাচ্ছে সেই ক্লাবেই সই করতে বলতে পারে। এটা একটা কিন্তু বড় প্রশ্ন। এখানে রাজনীতির ব্যাপারটা হয়ে আসছে, প্রথমে তিনি রাজনীতি করেছেন যে গোয়ার কোচিং প্লাস এআইএফএফ দেখেছে সস্তার মধ্যে দিয়ে মানলা মার্কুয়েজ রোকাকে যদি আমরা গোয়ার কোচিং প্লাস ন্যাশনাল টিমের কোচিং দিই তাহলে 50-50 মাইনেতে
মানে দুদিকের কোচিং হয়ে যাচ্ছে। তারপর যখন মানলা মার্কোয়েজ ঢোকা নিজের কোর গ্রুপের প্লেয়ারদেরকে নিয়ে ন্যাশনাল টিমে খুব একটা সাকসেস না পায় না, তখন মানলা মার্কোয়েজ ঢোকা কি করে যে দেখে এফসি গোয়া তাকে মোটা মাইনে যেহেতু দিচ্ছে, প্লাস এফসি গোয়াকে সে একটা এএফসি স্লটে তুলে নিয়ে গিয়েছে। তো মানলা মার্কোয়েজ রোকা দেখে যে আমার জাতীয় দলের থেকে না এই ক্লাব ক্যারিয়ারের যে একটা ভালো অপরচুনিটি আছে এবং মাইনেও ওখানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো তখন মানলা মার্কোয়েজ রোকা কি করে যে তিনি জাতীয় দল ছেড়ে ক্লাব ক্যারিয়ারটাকে বেশি ফোকাস করেন, যার দরুন এখন শোনা যাচ্ছে যে মানলা মার্কোয়েজ ঢোকা হয়তো আর ভারতীয় জাতীয় দলে কন্টিনিউ করবে না। কিন্তু জাতীয় দলে কন্টিনিউ করলে তিনি কি করছেন, তিনি তো কিছু কিছু প্লেয়ারের সঙ্গে মানে বদমাইশি করে যাচ্ছেন। যেমন সাহাল আব্দুল সামাদের কথা বললাম, যেমন আমি আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আশিক কুরনিয়ান, সোহেল আহমদ ভাট। আশিক কুরনিয়ান কিন্তু লাস্ট যে ম্যাচটা ইন্ডিয়ার হয়ে খেলেছিল তখন কিন্তু সে মোহনবাগানের প্লেয়ার ছিল। মানলা মার্কোয়েজ ঢোকা সে তো ক্লাব ক্যারিয়ারে কোচিং করছে। তো তিনি কি জানতেন না যে আশিক কুরনিয়ান একজন লেফট ব্যাক? তো লেফট ব্যাক বলতে লেফট উইঙ্গার, সরি। তো লেফট উইঙ্গারকে তিনি কীভাবে স্ট্রাইকারে খেলিয়ে গেলেন? সারাটা বছর একটা প্লেয়ার সে লেফট উইং ধরে অপারেট করে যাওয়ার পর 15-20 দিনের প্র্যাকটিসে সে একজন স্ট্রাইকার হয়ে যাচ্ছে। তাহলে মানলা মার্কোয়েজ রোকা মোহনবাগানের প্লেয়ারদেরকে বেছে বেছে এইভাবেই টার্গেট করে গিয়েছে। প্লাস তিনি সুভাশিস বোসকে কুচকি চোটের জন্য কীভাবে বাদ দিয়েছিলেন ওটা ধরুন বাদ দিলাম। সোহেল আহমেদ ভাটকে ডেকে নিয়ে গিয়ে সেখানে তিনি স্ট্রাইকার পজিশনে খেলালেন না। সাহাল আব্দুল সামাদের সঙ্গে তিনি বরাবরই একটা বিবাদ রেখে গেলেন, অথচ সাহাল আব্দুল সামাদকে সঙ্গে রাখাটা ভারতীয় দলের অত্যন্ত জরুরি ছিল। তো মানলা মার্কোয়েজ ঢোকা বরাবরের একটা রাজনীতি করে যাচ্ছেন। মানলা মার্কোয়েজ ঢোকাকে আমি একটাই অনুরোধ করব, যদি আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আপনি পেরে না ওঠেন তাহলে হারটা স্বীকার করে নিন, কারণ আপনার ক্লাবেও পয়সা দিয়ে দল করবে। যদি মোহনবাগানকে পারেন তো পয়সা দিয়ে হারিয়ে আপনি প্লেয়ার তুলে নেন না, কি জন্য উল্টো পাল্টা ব্রেন ওয়াশ করে একটা প্লেয়ারকে তার ভালো জায়গায় খেলতে যাওয়ার পেছনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? কারণ মোহনবাগান এবার আপনি খুব ভালো মতোই জানেন ACL 2-এ খেলবে, প্লাস মোহনবাগানের বিদেশি কোয়ালিটি আর এফসি গোয়ার বিদেশিদের যে কোয়ালিটি তার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তাহলে অভিষেক সিং একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে, তাকে কেন বারবার ওইভাবে ভুল বুঝিয়ে নিজের দলে ফেরানোর চেষ্টা করছেন? এই প্রশ্নগুলো আপনার কাছে থাকলো। আর এই প্রতিবেদনটা আমার যেসব ভিউয়ার্স আছে তাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা প্রতিবেদনে। জয় মোহনবাগান।